আসসালামু আলাইকুম ডিয়ার অনলাইন ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছো। তো অনলাইন ক্লাসের এই পর্বে ইকোনমিক্স স্টাডি একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এই পর্বে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর অধ্যায় দশম মুদ্রা ও ব্যাংক সম্পর্কিত আলোচনা করছিলাম আমরা। আমাদের আজকের ক্লাস নম্বর হলো 3। তো পূর্বে আমরা এই মুদ্রা ও ব্যাংক সম্পর্কিত অধ্যায়ে দুটি ক্লাস করছি। যারা এই ক্লাস দুটি মিস করছে তারা অবশ্যই পূর্বে দুটি ক্লাস দেখে নিও। এবং এই টপিক্সটি ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অর্থনীতি চতুর্থ বর্ষের জন্য গুরুত্বপূর্ণ, তারাও এই ভিডিওটি দেখতে পারে। তো আমাদের আজকের টপিক্স হলো মুদ্রার মূল্য কি, এটার যাবতীয় ব্যাখ্যা এবং মুদ্রার মূল্য পরিবর্তন, এগুলো আমরা দুটোই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেখব। তো মুদ্রার মূল্য বা বলা হচ্ছে অর্থের মূল্য। তো এখানে আমরা লিখছি মুদ্রার মূল্য বা ভ্যালু অফ মানি। তো এই জিনিসটা আগে কি, তো বেসিক কনসেপ্ট থেকে আমরা জানি, তারপরে আমরা বিভিন্ন অর্থনীতিবিদ কিভাবে সংজ্ঞায়িত করছে সেই সংজ্ঞা সম্পর্কে ধারণা নেব। তো ভ্যালু অফ মানি বলতে বোঝায়, অর্থাৎ অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নাই। আমরা পূর্বেই বলছিলাম যে অর্থটা কি, যে মুদ্রা এটা হলো ইটস এ ডিক্রি বাই গভর্নমেন্ট, এটা একটা সরকারের কি আদেশ, লিখিত আদেশ, যে চাহিদা মাত্রই বাহককে এই পরিমাণ অর্থের সম্পদ দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ কাগজ, আমরা যে মুদ্রাগুলো বলি টাকা, এগুলো কিন্তু একটা কাগজ, এটা আবার সরকারের একটা আদেশ। এই কারণেই কিন্তু যে একজন বিক্রেতা বা যে কোনো জায়গায় গেলে ওই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকে। তাছাড়া মুদ্রার নিজস্ব কোনো মূল্য নেই। অর্থাৎ অর্থের আমরা যদি বলি যে টাকা, তার নিজস্ব কোনো ওইভাবে মূল্য নাই। এই জন্য বলা হচ্ছে অর্থের নিজস্ব মূল্য না থাকলেও, তাহলে অর্থ বলতে আমরা এখানে যদি টাকাকে বুঝি, টাকার নিজস্ব মূল্য না থাকলেও এটা কিসের মাধ্যমে প্রকাশ পায়? এটা দ্রব্য ও সেবা কর্মের মাধ্যমে তার দাম প্রকাশ পায়। কারণ যখনই কোনো জায়গায় তুমি কিছু কিনতে যাবা, তখনই ওই টাকা দিলে তখনই সেই বিক্রেতা ওই দ্রব্যটি দিতে বাধ্য থাকিবে। তার মানে ওই যে টাকাটা কিসের মাধ্যমে প্রকাশ করছে? দাম বা সেবাকর্মের মাধ্যমে। তাহলে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায় বা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে অর্থের মূল্য। তো এই অর্থের মূল্য সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ সংজ্ঞায়িত করছেন। তো আমরা এখানে 3জন অর্থনীতিবিদের সংজ্ঞা লিখছি। তো এইচএসসি পরীক্ষা যারা দিবে তারা এই টপিক যখন আসবে তখন তারা কয়েকজনের অবশ্যই সংজ্ঞাটা হুবহু মুখস্থ করে রাখতে হবে, যাতে পরীক্ষায় দিলে ভালো নম্বর পাওয়া যায়। তো অর্থনীতিবিদ D.H. রবার্টসন বলেন, এক একক অর্থের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই সেই অর্থের মূল্য বলা হয়। এক একক অর্থ অর্থাৎ 100 টাকা আমরা যদি ধরি, সে 100 টাকা দিয়ে সাধারণভাবে কি হয়, ওই 100 টাকার বিনিময়ে সে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায়, বাজার থেকে নিতে পারে, ক্রয় করতে পারে, তাকেই বলা হচ্ছে সেটা অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য। তার মানে আমরা অর্থের মূল্য বলতে কি বুঝি? অর্থের ক্রয় ক্ষমতা। আচ্ছা, সেকেন্ড যে সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক জেল হ্যানসেন, সে বলেছেন অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য। তো এই জায়গায় অর্থ মানে মুদ্রা, তো মুদ্রা দিয়ে যা ক্রয় করা যায় সেটাকেই বলা হচ্ছে অর্থের মূল্য। আচ্ছা, এবার অধ্যাপক ফিশার তার বিনিময় সমীকরণে তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন এভাবে, যে অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। তাহলে কি আছে? অন্যান্য অবস্থা স্থির থাকলে দ্রব্যের দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত। আচ্ছা, অর্থাৎ অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দ্রব্যের দাম স্তর দ্বিগুণ হয়, কিন্তু অর্থের মূল্য অর্ধেক হয়। তাহলে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে, তাহলে আমরা সাপোজ ধরি একটা দেশে 100 কোটি টাকা আছে, সেই অর্থের পরিমাণটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 2 গুণ করলে এটা কি হয়ে যাবে? 200 কোটি টাকা। তাহলে দ্বিগুণ যখন হলো তখন দ্রব্যের দাম স্তর আবার দ্বিগুণ হয়ে যাবে, কারণ দ্রব্য সামগ্রী তো বেশি পরিমাণ উৎপাদিত হয় নাই, দ্রব্য সামগ্রী স্থিরই আছে। তো জাস্ট কোনটা দ্বিগুণ হয়েছে? যে অর্থের পরিমাণ, যে একটা দেশে টাকার সরবরাহ আছে 100 কোটি, সেটা দ্বিগুণ হয়ে 200 কোটি হলো। তাহলে দাম স্তর মানে হলো প্রাইস লেভেল,
তাহলে প্রাইস লেভেলটা কি হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো প্রাইস লেভেল দ্বিগুণ হওয়া মানে কি, মুদ্রাস্ফীতি হচ্ছে। তো সাপোজ আমরা যদি বলি যে আমরা আগে যদি একটা ডিম 10 টাকা যদি পার পিস ডিম একটা ক্রয় করি, তো দেশে যদি টাকা সবার সরবরাহটা বৃদ্ধি পেয়ে যায়, ডাবল হয়ে যায়, কিন্তু দ্রব্য সামগ্রী বা ডিমের কিন্তু যোগানটা বাড়েনি, যা ছিল তাই আছে, তাহলে আলটিমেট ওই ডিমটা কিনতে হলে এখন ওই 10 টাকায় হবে না, তার 2 গুণ লাগবে, অর্থাৎ একটা ডিম তখন 20 টাকা দিয়ে ক্রয় করতে হবে। তো এর ফলে আলটিমেট কী হয়েছে, অর্থের মূল্য অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ যেখানে আমি 10 টাকায় একটা ডিম পাচ্ছিলাম, পরবর্তীতে এখন আমার ওই একটি ডিম ক্রয় করতে 20 টাকা লাগছে, তাহলে অর্থের মূল্য কি হলো, অর্ধেক চলে আসলো। তো এখন অর্থের মূল্য সূত্র, আমরা যদি একটা সূত্র দেখি, অর্থের মূল্য সমান অর্থের মূল্য সমান 1 ভাগ দাম স্তর। অর্থাৎ আমরা যদি এটা দিই ভিএম সমান 1 গিভেন পি, ভিএম দিয়ে কি বোঝাচ্ছি, ভ্যালু অফ মানি, এটা হলো ভ্যালু অফ মানি, অর্থের মূল্য, আর পি দিয়ে আমরা বোঝাচ্ছি প্রাইস লেভেল। তাহলে এই যে আমরা অর্থের মূল্যটা যখন আমরা চিত্রের মাধ্যমে দেখব, তখন ভিএম মানে ভ্যালু অফ মানি সমান 1 ভাগ পি, পি দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে, প্রাইস লেভেল মানে দাম স্তর। অর্থাৎ দাম স্তরের সাথে কি হচ্ছে, এই যে আমাদের যে বিপরীত সম্পর্ক, দামের সঙ্গে অর্থমূল্যের সম্পর্ক বিপরীত, অর্থাৎ দাম যখন বৃদ্ধি পাবে তখন আমরা দেখব যে অর্থের মূল্যটাও কমে যাবে, সেটা আমরা চিত্রের মাধ্যমে এখনই দেখব। তো আমরা অর্থের মূল্য ভালোভাবে জানার জন্য আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা দেখব। তো আগে আমরা সূত্রটা লিখে নিয়েছিলাম, আগেই আমরা সূত্র আলোচনা করছি যে অর্থের মূল্য সমান 1 ভাগ দাম স্তর, বা এটা ভিএম, আমরা ইংলিশে যদি লিখি ভ্যালু অফ মানি, মানেই হলো অর্থের মূল্য সমান 1 গিভেন পি, পিতে প্রাইস লেভেল মানে সাধারণ দাম স্তর বোঝায়। তো আমরা চিত্রের দিকে ভূমি অক্ষে আমরা দাম স্তর দেখাচ্ছি এবং লম্ব অক্ষে অর্থের মূল্য প্রকাশ করছি। তো আমরা একটা ডাউনওয়ার্ড স্লোপিং একটা কার্ভ আঁকি, কারণ আমরা জানি যে অর্থের মূল্যের সাথে দাম স্তরের একটা বিপরীত সম্পর্ক আছে। তাহলে এটাকে আমরা দিলাম ভিএম ভ্যালু অফ মানি সমান ফাংশন পি, ফাংশন পি বা জি পি আমরা যে কোনো টার্ম দিতে পারি। তো এখন আমরা এখান থেকে একটা স্কেল দিয়ে টেনে নিলে সুন্দর হবে। তো দাম যখন P1 তখন হলো মুদ্রার মূল্য হলো VM1, অর্থাৎ ভ্যালু অফ মানি এত, এটা আমরা এ বিন্দু দ্বারা ডিনোট করতেছি, নির্দেশ করছি। এখন দাম যখন কি হলো আরও যদি বৃদ্ধি পাই, তাহলে আমরা নিচের দিক থেকে একটা শেপ নিই P2 এবং VM2, এটা আমরা বি বিন্দু দ্বারা নির্দেশ করছি। এখন আমরা এক্সপ্লেনেশনে আসি, বিষয়টা কি হবে। তো বলা হয়েছে যে প্রথমে ইনিশিয়াল পর্যায়ে দাম যখন OP1, দাম যখন এতটুকু, তখন মুদ্রার মূল্য হলো বা অর্থের মূল্য হলো OVM1, অর্থাৎ দাম যখন P1, আমরা এটা বোঝার জন্য OP1, তখন অর্থের মূল্য দাঁড়াচ্ছে OVM1। এখন দাম যখন আরও বৃদ্ধি পেল P1 থেকে P2 বা পুরোটুকু, আমরা যদি বলি দাম এখন OP2 বৃদ্ধি পেয়ে P1 থেকে বেড়ে দাম স্তর কী হয়ে গেছে P2, তখন অর্থের মূল্য চলে আসছে কতটুকু, এই যে বি বিন্দু অনুসারে এতটুকু। তার মানে অর্থের মূল্য এখানে কি হলো, কমে গেল। তাহলে এখান থেকে আমরা দেখছি যে এই যে দাম স্তর যদি বৃদ্ধি পায়, অর্থাৎ OP1 থেকে যদি P2-তে চলে আসে, তাহলে অর্থের মূল্য আগে যা ছিল সেই পরিমাণ অর্থ দিয়ে এখন আর সেই পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে না, এখন সেই অর্থের মূল্যটা কমে গিয়েছে। তো এইটা আমরা আরও একটা এক্সপ্লেনেশন বা উদাহরণ দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন উদাহরণ যদি আমরা এভাবে দেখি, 30 টাকা, আমরা ধরি যে 30 টাকা দরে 1 কেজি চাল পাওয়া যায়, 30 টাকা দরে 1 কেজি চাল পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 1 কেজি চালের মূল্য 30 টাকা, তার মানে 30 টাকার মূল্য হলো
30 টাকার মূল্য 30 টাকার মূল্য সমান 1 কেজি চাল, 1 কেজি চাউল। ঠিক আছে, তো আমরা বলছি যে 1 কেজি চাউলের মূল্য ধরলাম 30 টাকা, তার মানে 30 টাকার মূল্য সমান 1 কেজি চাউল। তাহলে ঐকিক নিয়মে 1 টাকার মূল্য কত হবে? তাহলে 1 টাকার মূল্য হবে 1/30, এইটা একে। এখন আমরা যদি ধরি যে চাউলের কেজি বেড়ে গেছে, দাম বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 40 টাকা, তাইলে আমরা এখানে লিখতে পারি 40 টাকার মূল্য সমান 1 কেজি চাউল, 1 কেজি চাউল। 40 টাকার মূল্য সমান 1 কেজি চাউল। তাহলে অতএব 1 টাকার মূল্য কত হবে? 1/40। তাহলে এখানে কি হলো? অর্থাৎ ঐকিক নিয়মে যদি আমরা বোঝাই, এখানে 1 এককের অর্থে আমরা মিনিটটা নিয়ে আসি যে এখানে যেটা হচ্ছে যে 1 টাকায় পাওয়া যাচ্ছে 30 ভাগের 1 ভাগ, মানে কেজি চাউল 30 কেজির 1 কেজি, মানে 30 অংশের 1 অংশ, কেজি না ধরে আমরা বলবো 30 অংশের 1 অংশ পাচ্ছে 1 টাকায়। আবার এই জায়গায় 1 টাকায় পাচ্ছে কি 40 ভাগের 1 অংশ, তার মানে আরও ভাগটা বেশি হয়ে গেছে, অংশটা কমে গেছে। তার মানে কি হয়েছে? অর্থের মূল্য কমে গেছে, যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে সেহেতু অর্থের মূল্য কমে গেছে। তাহলে এখানেও আমরা দেখছি যে দাম স্তর যখন বৃদ্ধি পাচ্ছে তখন অর্থের মূল্যটা সহজ কথায় কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তো বিষয়টা ক্লিয়ার। এখন আমরা অর্থের মূল্যর পরিবর্তনে এই সেম গ্রাফের মাধ্যমে আরও ডিটেলস দেখব। তা আমরা এখন মুদ্রার মূল্য পরিবর্তন, চেঞ্জেস ইন দ্য ভ্যালু অফ মানি, অর্থাৎ মুদ্রার মূল্য পরিবর্তন হলে কি কি সিনারি হয় সেগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখব। তো প্রথমে আমরা একটু যদি বেসিক আলোচনা করি, তাহলে বলা হচ্ছে যে অর্থের মূল্য অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। তার মানে যে কোনো একটা অর্থ অর্থাৎ টাকার যে মূল্য, এটা অর্থের ক্রয় ক্ষমতার উপর নির্ভরশীল। তাহলে সুতরাং অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তনকে বোঝায়, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতার পরিবর্তন হলে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়। এই বিষয়টি আরও ভালোভাবে ব্যাখ্যা করতে হলে বলা যায়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা পূর্বে চেয়ে যদি বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয় করা যায় তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়। তো বিষয়টা কি বললাম, যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের থেকে আগের থেকে যদি বেশি পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায় তাহলে অর্থের মূল্যটা বৃদ্ধি পায়। যেমন যে একজন বাজারে গেছে, মাছের কেজি হলো, আমরা যদি ধরি মাছের কেজি 200 টাকা, তো 200 টাকা যদি মাছের কেজি হয়, এটা হলো আগেই ছিল পূর্বের দাম। এখন যদি এই মাছের কেজিটা সাপোজ যদি 150 টাকা হয়, তাহলে ওই ব্যক্তি আগে যেখানে 1 কেজি মাছ 200 টাকায় ক্রয় করতে পারত, এখন সেটা 150 টাকায় ক্রয় করতে পারছে। তার মানে কি হয়েছে? তার অর্থের মূল্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সে এখন আগের থেকে 200 টাকা দিয়ে বেশি মাছ পাবে। কারণ 200 টাকায় আগে 1 কেজি পেত, বর্তমানে যখন দেখছে যে না মাছের কেজি 150 টাকা, তাহলে আগের থেকে বেশি মাছ কিনতে পারবে। তো ঠিক সেম পরিমাণে বিপরীত অবস্থায় যদি হয় যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি পূর্বের থেকে কম দ্রব্য সামগ্রী ক্রয় করা যায়, দ্রব্য সামগ্রী বা সেবা ক্রয় করা যায়, তাহলে আমরা বলবো অর্থের মূল্য হ্রাস পেয়েছে। তো বিষয়টা হলো এরকম যে এই 150 টাকা ছিল আগের দাম, পূর্বের দাম, এটা আমরা ধরছি পূর্বের দাম, কিন্তু বর্তমানে সেটা আবার বেড়ে হয়ে গেছে 200 টাকা। তাহলে যেখানে 1 কেজি মাছ সে 150 টাকায় ক্রয় করতে পেত, বর্তমানে সেই 1 কেজি মাছের দাম আবার 200 টাকা হয়ে গেল। তাহলে বিপরীতে কী হয়ে গেল? এখন অর্থের মূল্য হ্রাস পেয়ে গেল। অর্থাৎ আগে 1 কেজি মাছ সে 150 টাকায় কিনতে পারত, কিন্তু এখন যেহেতু দাম বৃদ্ধি পেয়ে গেছে সেই কারণে সেই 150 টাকা দিয়ে 1 কেজি মাছ আর সে ক্রয় করতে পারছে না, এখন তার 200 টাকা লাগছে। সেই জিনিসটাই আমরা চিত্রের মাধ্যমে দেখব। তার মানে এই যে পণ্যদ্রব্যের যে দাম চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ক্রয় ক্ষমতার এটা যে পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা অর্থের মূল্যের পরিবর্তন বলতে পারি। তো চিত্রের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা বলছি যে নিচের দিকে আমরা দাম স্তর দেখাচ্ছি, উপরের দিকে লম্বা অক্ষে আমরা অর্থের মূল্য দেখাচ্ছি। তো আমরা বললাম যে দাম স্তর যখন OP1 তখনই অর্থের মূল্য VM1, এটা আমরা এ বিন্দু দ্বারা ডিনোট করতেছি। তাহলে এ বিন্দু দ্বারা নির্দেশ করছি, তাহলে দাম যখন OP1 তখন হলো অর্থের মূল্য OV1।
ঠিক আছে। তো এখন বলা হচ্ছে যে দাম স্তর যদি বৃদ্ধি পায় OP1 থেকে OP2, তার মানে P1 থেকে P2 এতটুকু আগের থেকে আরও বেশি বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে অর্থের মূল্য এটা আবার কমে গেছে, কমে নিচের দিকে কমে গেছে বি পয়েন্টে। তাহলে আমরা এখানে প্রথম দিকে যে ঘটনাটা দেখতে পারি যে প্রথম সিনারি হলো দাম স্তর P1 থেকে P2-তে বৃদ্ধি পেলে অর্থের মূল্য OVM1 থেকে হ্রাস পেয়ে বা কমে যে OVM2 এইটা হচ্ছে। তাহলে এই যে সিনারি, প্রথম সিনারিতে কী হচ্ছে, দাম স্তর বৃদ্ধি পাওয়াতে এখান থেকে আমরা যদি চিত্রে এভাবে দেখাই যে এখান থেকে এই জায়গায় এসে দাম স্তর বাড়ার ফলে কি হয়েছে, অর্থের মূল্য আগে ছিল OVM1, এখন কমে এসে এইটাতে। এইটার মাধ্যমে কি হয়েছে, মুদ্রাস্ফীতি ঘটেছে। কারণ দাম স্তর বৃদ্ধি মানে যে সে যেটা পরিমাণ টাকা দিয়ে আগে যে দ্রব্য সামগ্রী কি ক্রয় করতে পারত, এখন কিন্তু সেই পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে না, এই কারণে মুদ্রাস্ফীতি হয়েছে। তাহলে এর ফলে কি হয়েছে, অর্থমূল্যের কি সিনারি হয়েছে, অর্থমূল্য হ্রাস পেয়েছে। তার মানে মুদ্রাস্ফীতির সময় কি ঘটনা ঘটে, যে সব জিনিসের দাম যখন বৃদ্ধি পেয়ে যায় তখন অর্থের মূল্য, যে অর্থের ক্রয় ক্ষমতা, সেটা কমে যায়। এখন আমরা যদি অপোজিট সিনারি ধরি, অর্থাৎ বি পয়েন্টে ধরি, আগে আমরা ধরলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছি, এখন আমরা ধরছি বি পয়েন্টে, অর্থাৎ দাম স্তরটা প্রথমেই বেশি ছিল, যে একটা দ্রব্যের দাম OP2 ছিল, যখন দাম OP2 ছিল তখনই তার ক্রয় ক্ষমতা ছিল OVM2 এতটুকু। এখন যখন এই দাম স্তরটা কমে গেল, অর্থাৎ বাজারে দাম স্তর যখন বেশি ছিল তখন ক্রয় ক্ষমতা কম ছিল, দাম স্তর যখন কমে এদিক থেকে কমে OP1 হলো, তখন আবার অর্থের মূল্যটা আবার বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধি পেয়ে কত হলো OVM1। তার মানে এই যে এই বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যাওয়ার এই মুভমেন্টটাকে আমরা বলতে পারি মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন। তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে এটা হলো মুদ্রা সংকোচন, আর মুদ্রা সংকোচন হলে কি হয়, অর্থের মূল্য বৃদ্ধি পায়, অর্থমূল্য বৃদ্ধি পায়। তাহলে এই যে বি পয়েন্টে যখন ছিল দাম স্তর P2-তে, তখন ছিল দাম স্তরটা বেশি দাম ছিল জিনিসপত্রের, তখন অর্থের ক্রয় ক্ষমতা, ওই পরিমাণ অর্থ যাদের কাছে ছিল, নির্দিষ্ট পরিমাণ অর্থ, সেটা দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারত। যখন দাম স্তর কমে P1-এ চলে আসলো OP1, তখন এই অর্থের সেম পরিমাণ নির্দিষ্ট অর্থই ছিল, সেই অর্থ দিয়ে আগের থেকে বেশি পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারছে। তাহলে এই বি পয়েন্ট থেকে এ পয়েন্ট, এই যে এই জায়গার থেকে এদিকে মুভমেন্টকে বলা হচ্ছে মুদ্রা সংকোচন, আর মুদ্রা সংকোচনের ফলে অর্থমূল্যটা কী হয়, বৃদ্ধি পায়, অর্থের ক্রয় ক্ষমতাটা বৃদ্ধি পায়। আর প্রথম দিকে এ থেকে বি পয়েন্টে আমরা দেখছি সেটা হলো মুদ্রাস্ফীতি হয়, আর এই কারণে অর্থমূল্য হ্রাস পায়। তো এইটাই হলো আমাদের যে মুদ্রার মূল্য পরিবর্তনের মূল সিনারি, যে কিভাবে এটা ঘটছে। তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।